Welcome to our chemistry world. কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন প্রচুর। আমি আমার লেকচারটিকে সাজিয়েছি পার্ট ওয়ানে কেমিস্ট্রি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলে কোথায় কোথায় আছে। যেমন পার্ট ওয়ানে আমি এইচপিএলসির উপরে একটি লেকচার তৈরি করেছি, কারণ analytical chemistry underpins pharmaceutical drug development by providing assurance of the quality, safety and efficacy of new drugs. এবং QC অ্যানালাইসিস ক্ষেত্রে এইচপিএলসি খুবই ইম্পর্টেন্ট, এবং আমি টোটাল লেকচারটাই ফোকাস করেছি এইচপিএলসির উপরে এবং এইচপিএলসির কিছু বেসিক কিছু আইডিয়া দিব, যেটা আমি মনে করি যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রথম জয়েন করবে তাতে বোঝার জন্য খুবই উপকার হবে। যেমন এইচপিএলসির অ্যাপ্লিকেশন প্রচুর, কেমিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে আছে, বায়োসায়েন্স ক্ষেত্রে আছে, কনজিউমার প্রোডাক্ট অ্যানালাইসিস ক্ষেত্রে আছে, ক্লিনিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে, এনভায়রনমেন্টাল ক্ষেত্রে এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে প্রচুর অ্যাপ্লিকেশন। আমি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ফোকাস করতে পারি, যদি আমি একটা শিখি ভালো মতো, আমি আমি আশা করি বাকিগুলি অটোমেটিক হয়ে যাবে। যেমন দেখুন, প্রথমে জানতে হবে কেন ইম্পর্টেন্ট এইচপিএলসি। কারণ এইচপিএলসি মেইন প্রিন্সিপাল হচ্ছে সেপারেশন টেকনিক। যখন কোনো মাল্টিভিটামিনের 5-6টা আমার ইনগ্রিডিয়েন্টস থাকবে, তখন আমি কিভাবে আইডেন্টিফাই করবো, কিভাবে কোয়ান্টিফাই করবো? এইচপিএলসি ছাড়া আমি করতে পারবো না, ইউভি দ্বারা সম্ভব না। সো HPLC is the more accurate and precise technique determined to active ingredients containing drug. আরেকটি পার্ট আছে অ্যানালিটিক্যাল মেথড ডেভেলপমেন্ট ভ্যালিডেশন, আমি অন্য একটি লেকচারে তৈরি করবো এটা। তাহলে চলুন আমরা দেখি এইচপিএলসির বেসিক কিছু থিংস। যেমন আমি যখন বই দেখবো, বইয়ে এইচপিএলসি ডায়াগ্রামটা এমন দেখা যাবে: মল ফেস, পাম্প, কলাম, ইনজেক্টর, ডিটেক্টর, ওয়েস্ট রিজার্ভার, ডাটা অ্যানালাইসিস আর ডাটা সিস্টেম। আমি যখন কিউসি ল্যাবে জয়েন করবো বা কিউসি ল্যাবে কাজ করতে যাব, তখন যেয়ে দেখবো এইচপিএলসিটা ঠিক এমন কম্প্যাক্ট অবস্থায় আছে। এখন আমি বুঝবো কিভাবে? আমি যেটা পড়ালেখা করে এসেছি সেটা সাথে মিল তো পাচ্ছি না। জাস্ট কম্পেয়ার করি, দেখুন আপনারা, এখানে মোবাইল ফেস, এই মোবাইল ফেস, পাম্প, এখানে পাম্প আছে, কলাম, কলাম কম্পার্টমেন্ট, ইনজেক্টর, এখানে ইনজেক্টর আছে, এটাকে বলে অটো ইনজেক্টর, এখানে আছে ডিটেক্টর, ডিটেক্টর, ওয়েস্ট রিজার্ভার যেটা ইফলুয়েন্ট বলে, আর হচ্ছে ডাটা সিস্টেম আর কম্পিউটার সিস্টেম। সিম্পল থিংস। আমি আরো সহজ করার জন্য টিএলসির সাথে এইচপিএলসি একটা কম্পেয়ার করে দেখাবো। কারণ টিএলসি সবাই চিনে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, যা ইউনিভার্সিটিতে আমরা পড়ালেখা করে এসেছি এবং প্রচুর প্র্যাকটিক্যাল ল্যাব ওয়ার্ক করা হয়। আমি যদি টিএলসিটা ভালো মতো বুঝিয়ে দিই, এইচপিএলসি বোঝার কোনো ব্যাপারই না। জাস্ট সিম্পল চিন্তা করেন, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, প্রথমে মনে করতে হবে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হচ্ছে নর্মাল ফেস, আর এইচপিএলসি রিভার্স ফেস। নর্মাল ফেস কি, রিভার্স ফেস কি, আমার পরের স্লাইডে আমি এটা ব্যাখ্যা করব। ওকে, যেমন আমি কম্পেয়ার করতেছি টিএলসি, যেটা আমি চিনি, ইউনিভার্সিটি থেকে পাস করে আসলাম, আসার পরে আমি কিউসি ল্যাবে ঢুকলাম, দেখলাম এইচপিএলসি, কিন্তু কম্পেয়ার করে দেখব লাইক সিমিলার টিএলসি এন্ড এইচপিএলসি। জাস্ট আপনি দেখুন এখানে সলভেন্ট, এই সলভেন্টটা হচ্ছে এইচপিএলসি তে মোয়াল ফেস, প্লেট যেখানে সিলিকন হাইড্রোক্সাইড আছে, যেটাকে বলা হয় পোলার পার্ট আছে, স্টেশনারি ফেজ, যেটা হচ্ছে হলো এইচপিএলসি তে কলাম, স্যাম্পল স্পট, যেটা আমরা বলবো ক্রোমাটোগ্রাফ এইচপিএলসি তে, গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে কোন স্যাম্পল এখানে সেপারেট হচ্ছে, আর যেটা এখানে কাজ করবে এইচপিএলসি তে মেকানিক্যাল ফোর্স, পাম্পের মাধ্যমে হবে, যেটাকে বলে আই ভিউ, আমি চোখের মাধ্যমে দেখবো স্যাম্পলটা সেপারেট হচ্ছে। আর
এইচপিএসসি তে দেখা যাবে ডিটেক্টর, যা ডিটেক্ট করবে কি কি আমার ম্যাটেরিয়াল আছে একটা ড্রাগ বা একটা সলিউশন বা মিক্সচারের মধ্যে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন থিন্ডার হেয়ার ক্রোমাটোগ্রাফি এন্ড এইচপিএসসি এর মধ্যে কম্পারিজন। তো নেক্সট স্লাইডে যাচ্ছি। নর্মাল ফেজ, রিভার ফেজ জিনিসটা কি? নর্মাল ফেজ হচ্ছে হলো এটা ক্রোমাটোগ্রাফি হ্যাজ এ ভেরি পোলার স্টেশনারি ফেজ, সিলিকন হাইড্রোক্সাইড। মনে রাখতে হবে সহজে, নর্মাল ফেজের স্টেশনারি ফেজ হবে সিলিকন হাইড্রোক্সাইড। তাহলে মোবাইল ফেজ হবে কি? অবশ্যই নন পোলার। এখন বুঝতে হবে কেন একটি পোলার একটি নন পোলার। আমরা জানি পোলার পোলার ডিজলভ হয়ে যায়, নন পোলার নন পোলার ডিজলভ হয়, কিন্তু পোলার নন পোলার ডিজলভ হয় না। আর রিভার্স ফেজ হচ্ছে ঠিক তার উল্টা। কি হবে? স্টেশন ফেজ হবে নন পোলার আর মল ফেজ হবে পোলার। তো বাফার, সলিউশন, অ্যাক্সিলারেটর অর মিথানল। এখন একটু কলাম কেমিস্ট্রির একটু আইডিয়া দিব সবাইকে। যেমন নর্মাল ফেজ থেকে কিভাবে রিভার্স ফেজ হচ্ছে। সিম্পল, সিলিকন হাইড্রোক্সাইড সাথে ক্লোরো অ্যালকেনসিলেন বলে এটাকে, যার সাথে রিঅ্যাকশন করে তৈরি হবে C8 কলাম। যেমন এখানে 8টি কার্বন আছে, C8 কলাম। একইভাবে সিলিকন হাইড্রোক্সাইডের সাথে ক্লোরো অ্যালকেনসিলেনের একটা রিঅ্যাকশন করব, C18 কলাম তৈরি করে ফেলবো। সিম্পল থিংস। আমরা পরের স্লাইডে দেখি জাস্ট প্র্যাকটিক্যালি। যেমন এটা হচ্ছে হলো স্টোরেজ ফেজে, এটা C8 টু C18 কলাম মল ফেজ যাচ্ছে। এদিকে ধরলাম আমি একটা ড্রাগ কম্পোনেন্ট, যেটা কি হবে এভাবে করে আসবে, এখানে এসে অ্যাবজর্ব হবে। কিন্তু অ্যাবজর্ব কিভাবে হবে? তো এখানে বিভিন্ন ধরনের ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন হবে। যেমন এখানে একটা হাইড্রোজেন বন্ড হতে পারে, অথবা আমার এখানে নন পোলার পার্টের সাথে আমার একটা অ্যাট্রাকশন হবে। একটা টাইম সে রিটেইন করবে, এখানে অ্যাবজর্ব হবে। তারপরে একটা সময় পর্যন্ত সে এবার চলে যাবে। কারণ হচ্ছে হলো মোয়াল ফেজ হচ্ছে হলো পোলার, এটা হচ্ছে নন পোলার। স্টার ফেজের নন পোলার পার্ট এই ড্রাগ কম্পোনেন্টের নন পোলার পার্টকে ধরে রাখবে, আর মোয়াল ফেজের পোলার পার্ট এই ড্রাগ কম্পোনেন্টের নেগেটিভ পার্টকে টেনে নিয়ে আসবে। যদি আমার ড্রাগ কম্পোনেন্ট যদি পোলার হয়, আমার যে মোয়াল ফেজ পোলার হয়, তাহলে আমার রিটেনশন টাইম খুবই কম হবে। পোলারিটির উপর ডিপেন্ড করে সাধারণত রিটেনশন টাইমটা মেজার হয়। যেমন এর আগের স্লাইডে আছে, এখানে যেমন 9টি ভিটামিন আছে, 1 2 3 4 5 6 7 8 9। দেখা যাচ্ছে যে 1 হচ্ছে হলো থায়ামিন। তবে বুঝতে হবে থায়ামিনের পোলারিটি বেশি। যত পোলার তত তাড়াতাড়ি পিকটা বের হয়ে যাবে, ততক্ষণ সে রিটেন করবে এস্টার ফেজের মধ্যে। এখন সিলিকা আমি কেন ইউজ করি? কারণ why silica is used in SPC column? Silica gel is filled in the high-purpose liquid chromatography columns because of its particle size porosity that helps in separation of components. Silica gel is also an inert material that does not react with mol phase. তার মানে সিলিকাটা হচ্ছিল ইনার্ট, মল ফেজের সাথে রিয়াকশন করবে। যদি আমার রিয়াকশনে চলে যায় মল ফেজের সাথে, তাতে আমার এখানে স্যাম্পলস রিটেন করবে না, আমার কাজ হবে না। এই জন্য সিলিকাটা ইউজ করা হয়। আমি আশা করি আপনারা এইচপিএসসির বেসিক কনসেপ্ট যেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি ধন্যবাদ সবাইকে আমার পরবর্তী লেকচার দেখার জন্য, পার্ট 2। থ্যাংক ইউ সো মাচ।